আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। আর শুরুতেই জানিয়ে যাচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। কানাডায় ভয়াবহ দাবানলের ধোঁয়া গ্রাস করেছে যুক্তরাষ্ট্রের 19টি অঙ্গরাজ্যের আকাশ। দূষণের অভিযোগ এনে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ইরানের টানা সপ্তম দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আইআরজিসির প্রথম আক্রমণ। এবং বেলুচিস্তান নিয়ে আবারও নতুন সংকটে পাকিস্তান। স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় ব্যাপক ক্ষতির মুখে দেশটির সামরিক বাহিনী। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। কানাডায় চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার গ্রাস করেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রকে। ধোঁয়ায় ঢাকা পড়েছে আমেরিকার মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ঘন ধোঁয়ার কারণে অনেক এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কমপক্ষে 18টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে বায়ু দূষণ সতর্কতা। কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের তথ্য ভিডিওচিত্রে লাইলা রওশনের রিপোর্ট। কানাডার শত শত দাবানলের বিষাক্ত ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বড় অংশ। ডেট্রয়েট, মিনিয়াপোলিস ও শিকাগোর মতো বড় শহরগুলোতে বাতাসের মান অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জনস্বাস্থ্যের ঝুঁকিতে স্থগিত করা হয়েছে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা ও গণজমায়েত। স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে উচ্চমানের মাস্ক ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। এদিকে উৎপত্তিস্থল কানাডার অন্টারিও প্রদেশে পরিস্থিতি এখন আরও ভয়াবহ। চলতি বছরে সেখানে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 6.5 লাখ একর বনভূমি। উত্তর পশ্চিম অন্টারিওর কলিন্স ফার্স্ট নেশন সম্প্রদায়ের পুরো বসতিটাই আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিমান ও আকাশপথে জরুরি উদ্ধার কর্মী প্রস্তুত রাখতে ফেডারেল সরকারের সহায়তা চেয়েছে প্রাদেশিক সরকার। ইতোমধ্যে অন্তত 15টি প্রত্যন্ত অঞ্চলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। দাবানলের প্রকোপে যুক্তরাষ্ট্রেও এ পর্যন্ত প্রায় 37 লাখ একর জমি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, যা গত এক দশকের গড় রেকর্ডের চেয়ে অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ রূপ উত্তর আমেরিকা জুড়ে তৈরি করেছে নজিরবিহীন স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে দুই দেশের প্রশাসন। এদিকে দাবানল মোকাবিলায় 11টি নতুন বিমান কেনার ঘোষণা দিয়েছে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। লাইলা নৌশিন, চ্যানেল আই। কানাডার ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র দূষণের কবলে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য অটোয়াকে দায়ী করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে শাস্তি হিসেবে কানাডিয়ান পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, কানাডা থেকে ধোঁয়া এভাবে আমেরিকার আকাশসীমায় প্রবেশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একে নোংরা ও দূষিত বাতাসের অনাকাঙ্ক্ষিত আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড মনে করিয়ে দিয়েছেন, অতীতে আমেরিকার সংকটেও কানাডা তাদের পাশে দাঁড়িয়েছিল। কাদা ছোড়াছড়ি না করে এই দুর্যোগে একে অপরকে সাহায্য করা উচিত বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনা স্পেনের শিরোপা লড়াইয়ের আগে নতুন উদ্বেগের নাম বায়ু দূষণ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক, নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান নেমে গেছে উদ্বেগজনক পর্যায়ে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি দুই ফাইনালিস্টের প্রস্তুতিতে। বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে অনুশীলন করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে আটলান্টার শেষ অনুশীলন শেষে আর্জেন্টিনা দল এরই মধ্যে নিউ জার্সিতে পৌঁছে গেছে।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ জানিয়েছে, চলতি সপ্তাহে মিডওয়েস্ট অঞ্চলের কয়েকটি স্থানে বায়ু দূষণের মাত্রা 2023 সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জিততে রোববার মুখোমুখি হচ্ছে ইউরোপ সেরা স্পেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা। একদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, যার জন্য এটি হতে পারে জাতীয় দলের জার্সিতে শেষ বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল, যিনি নিজের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। অনেকেই এই ম্যাচকে ফুটবল ইতিহাসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব হস্তান্তরের প্রতীক হিসাবেও দেখছেন। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ পাবে, এতে কোনো সংশয় নেই। This right here is Messi's last World Cup. He should win it. আমরা সবাই আর্জেন্টিনার পক্ষে আছি, আর্জেন্টিনার জয়ী হবে ইনশাল্লাহ। ইতোমধ্যে উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে অনুশীলন করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে আটলান্টায় শেষ অনুশীলন শেষে আর্জেন্টিনা দল এরই মধ্যে নিউ জার্সিতে এসে পৌঁছেছে। সেমিফাইনালে স্পেনের খেলায় আমি অনেক মুগ্ধ, আশা করি তারা চ্যাম্পিয়ন হবে। আশা করি নেক্সট ফাইনালও তারা এরকম খেলা আমাদেরকে জবাব দিবে। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিউ ইয়র্ক ও নিউ জার্সি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সমর্থক ইতিমধ্যে ইস্ট রাদারফোর্ডে পৌঁছেছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ ট্রাফিক ও গণপরিবহন পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ, যাতে দর্শকরা নির্বিঘ্নে স্টেডিয়ামে পৌঁছতে পারেন। মেসির শেষ বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে মেসির হাতেই কাপটা দেখতে চাই। অনেক ভালো খেলছে আর্জেন্টিনার টিম, আশা করি এবারের বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই থাকবে মেসির সাথে। ফাইনাল ম্যাচে জয়ী দল শুধু 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটেই পড়বে না, বরং ফুটবল ইতিহাসে যোগ করবে একটি নতুন গৌরব গাথা। তাই কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন নিউ জার্সির ফাইনাল মঞ্চের দিকে। ফাইনাল ম্যাচ শেষে কার হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা? আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির হাতে, নাকি স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামালের হাতে? তা দেখার অপেক্ষায় বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল প্রেমী। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোট জালিয়াতির পুরনো বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি রয়েছে দাবি করে কঠোর আইন করার আহ্বান জানিয়েছেন তিনি। এরই মধ্যে স্টেটগুলোর ওপর কঠোর নির্দেশ জারি করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের কারাদণ্ডেরও হুমকি দিয়েছেন তিনি। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা চলছে। রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ ভাষণে মার্কিন নির্বাচনী ব্যবস্থার বৈধতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের নির্বাচনে চীনের পক্ষ থেকে জালিয়াতি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি কংগ্রেসের মাধ্যমে ভোটার আইডি বিল পাশের তাগিদ দেন। তবে নির্বাচন বিশেষজ্ঞরা ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলছেন। তাদের মতে ট্রাম্প প্রশাসনের দেওয়া নথিপত্র যাচাই করে ভোট ম্যানিপুলেশন বা ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ মেলেনি। ট্রাম্পের ভাষণের পরপরই কড়া বার্তা নিয়ে মাঠে নামেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। স্টেটগুলো কেন্দ্রীয় সেফ প্রোগ্রামে ভোটারদের সংবেদনশীল তথ্য না দিলে এবং ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাচনী নিরাপত্তা চাহিদা অমান্য করলে নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির এমন হুমকিকে আইন বহির্ভূত ও ফাঁকা বুলি বলেছেন আইন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ফেডারেল বিচারকও ভোটারদের গোপনীয়তা রক্ষায় এই কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এমন চাপের মুখে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউজম এবং নেভাডার সেক্রেটারি অব স্টেট সিসকো আগুইলা ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের মতো করে সাইবার নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছেন। লুথরমান সোহাগ, চ্যানেল আই।
আমেরিকার টেক্সাসে সপ্তাহ জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। বিপর্যস্ত স্টেটটিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জরুরি দুর্যোগ ঘোষণার দাবি জানিয়েছেন গভর্নর। টানা বর্ষণে উভালদে কাউন্টি সহ বিভিন্ন অঞ্চলে নদীর পানি উপচে বাড়িঘর ও সড়ক প্লাবিত হয়েছে, যেখানে কোথাও কোথাও পানির উচ্চতা 2 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বোট ও হেলিকপ্টারে 5 শতাধিক মানুষকে উদ্ধার করেছে জরুরি বিভাগ। এছাড়া পানির তোড়ে আন্তর্জাতিক সীমান্ত ব্রিজ ও একটি মহাসড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, বৃষ্টিপাত কিছুটা কমলেও আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়তে পারে, যার ফলে গ্রামীণ এলাকাগুলো নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন পদক্ষেপে আফ্রিকার বিভিন্ন দেশে নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ বেড়েছে। নতুন নীতির আওতায় গর্ভপাত সংক্রান্ত সেবা বা প্রচারে জড়িত বেসরকারি সংস্থা, বিদেশি সরকার এবং জাতিসংঘের কিছু সংস্থার জন্য মার্কিন অর্থায়নে আরও কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার বহু দেশ মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। অর্থায়ন কমে গেলে অনিরাপদ গর্ভপাতের ঝুঁকি এবং মাতৃমৃত্যুর হার বাড়তে পারে। এবার অন্যান্য সংবাদ। ইরানে টানা 7ম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর মাইন পাতা অংশ দিয়ে যাওয়ার সময় 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই দাবি অস্বীকার করেছে। প্রথমবারের মতো সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে IRGC। মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল। আরও জানাচ্ছেন সুইফতা মাহমুদ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর শুক্রবার রাতে মার্কিন হামলার 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালী ঘেঁষা উপকূলীয় হরমুজগান প্রদেশে শনিবার দিনের শুরুতে শত্রুপক্ষ হামলা চালায়। হামলায় 3 জন নিহত ও 8 জন আহত হয়েছে। এক্সে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতায় আঘাত এনেছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী অন্যান্য সরঞ্জামের পাশাপাশি যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজও ব্যবহার করেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি মার্কিন হামলা অব্যাহত থাকে তাহলে ইরান পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অভিযানের পর্যায়ে প্রবেশ করবে। বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত সহ মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর এবারই প্রথম সিরিয়ায় হামলা চালিয়েছে ইরান। IRGC বলছে, সিরিয়ার আল তানুফ এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। IRGCর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়, ইরান শহরের বামপুর এলাকায় নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে IRGCর অ্যারোস্পেস ফোর্স এ হামলা চালিয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বেলুচিস্তান নিয়ে আবার নতুন সংকটে পড়েছে পাকিস্তান। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় চলতি মাসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটির সামরিক বাহিনী। হামলা পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানির সাক্ষীও হচ্ছে বেলুচিস্তান। বিস্তারিত জানাচ্ছেন পান্না আক্তার। পাকিস্তানের সবচেয়ে অস্থির অঞ্চল বেলুচিস্তানে আবারও বড় ধরনের হামলা। এবার নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, মস্তং এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ রিভ্যালেশন আর্মি। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ দাবি করেন, তাদের ফাতে স্কোয়াড পরিকল্পিতভাবে প্রথমে সেনা বহর এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের উপর হামলা চালায়। তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখনও নিহতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
এটি চলতি মাসে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর চতুর্থ এবং গত 2 সপ্তাহে তৃতীয় বড় হামলা। একের পর এক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী চলতি সপ্তাহে অপারেশন সাভান নামে যৌথ অভিযান শুরু করেছে। এর আগে জিয়ারতের মাঙ্গি ডামে 27 জন পুলিশ কর্মকর্তা এবং লাসবেলায় 11 জন সেনা নিহত হন। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী এই অভিযানে অংশ নিচ্ছে। প্রাকৃতিক গ্যাস, তামা ও স্বর্ণের মতো মূল্যবান সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। অনেক বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর অভিযোগ, তারা নিজেদের সম্পদের ন্যায্য সুবিধা পাচ্ছে না। আবার এই প্রদেশেই রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ গাওয়াদর গভীর সমুদ্র বন্দর, যা অঞ্চলটিকে আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। 6 থেকে 9 জুলাই বিএলএ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান একাধিক হামলা চালায়। 7 জুলাই টিটিপির হামলায় 18 জন পুলিশ সদস্য নিহত হন। আর 8 জুলাই লাসবেলার N25 মহাসড়কে আরেক হামলায় 11 জন সেনা নিহত হওয়ার কথা জানায় পাকিস্তান, যদিও বিএলএর দাবি ছিল নিহতের সংখ্যা 17। একের পর এক এসব হামলায় পুরো বেলুচিস্তান এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। পান্না আক্তার, চ্যানেল আই। ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিস্তৃত রূপ নিয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে দাবি বিশেষজ্ঞদের। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী 2022 সালে ইউরোপে প্রচণ্ড গরমে 60,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জোটের বিজ্ঞানীদের নতুন বিশ্লেষণে দেখা যায়, বায়ুমণ্ডলে কার্বন দূষণ বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। বিস্তারিত সৈকত দেমরাতের রিপোর্টে। ইউরোপের 850টি বড় শহরের প্রায় অর্ধেকেই চলছে তীব্র তাপপ্রবাহ। এতে মহাদেশ জুড়ে বাড়ছে নিহতের সংখ্যা, বন্ধ রাখতে হচ্ছে স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ এত তীব্র হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জোটের বিজ্ঞানীরা নতুন বিশ্লেষণে দেখিয়েছেন বায়ুমণ্ডলে কার্বন দূষণ বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা কত দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। 2003 সালের গ্রীষ্মেও পৃথিবী এতটা উত্তপ্ত ছিল না। সে সময়ের সর্বাধিক তাপমাত্রা বর্তমানের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এমনকি 1976 সালের রেকর্ড খরা ও গরমের সময়েও তাপমাত্রা বর্তমানের চেয়ে 3.5 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু বিজ্ঞানী থিওডোর কিপিং বলেন, ইউরোপের এত বড় অঞ্চলে এর আগে কখনো এত তীব্র ও বিস্তৃত তাপপ্রবাহ দেখা যায়নি। জলবায়ু পরিবর্তন না হলে এমন তাপপ্রবাহ ঘটতো না। We need to adapt our societies, our infrastructure, our behaviors to these new temperature extremes. We need to expect them to happen. They're only going to become more frequent in the near term. জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর প্রতি বিশ্বের নির্ভরতার কারণেই জলবায়ু পরিবর্তন ভয়াবহ হয়ে উঠছে। এর সমাধানে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, বন রক্ষা করা এবং জলবায়ু দুর্যোগ প্রস্তুতি জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। সৈকত দেবনাথ, চ্যানেল আই। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টি নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার নতুন মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, বার্নহ্যাম বলেছেন, দায়িত্ব নেওয়ার আগেই মন্ত্রিসভা নিয়ে ঘোষণা দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তবে সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে এড মিলিব্যান্ড ও শাবানা মাহমুদের নাম আলোচনায় রয়েছে। সমাজসেবা খাতে সংস্কার সহ বেশ কিছু নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। এদিকে বার্নহ্যামের প্রধানমন্ত্রী পদে বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ। লেবারেল ডেমোক্র্যাট নেতা অ্যাড ডেভি তাকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নর্থ লন্ডনের টার্ন পার্ক লেইনে অনুষ্ঠিত হল সাউথ এশিয়ান আর্টস ফেস্ট। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ান দেশগুলোর প্রতিনিধিরা তুলে ধরেন নিজ নিজ দেশের সংস্কৃতি। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিও চিত্রে শাহিমি হোসেনের রিপোর্ট।
সাউথ এশিয়ান আর্ট ফেস্টিভ নর্থ লন্ডনের টানপাক লেন মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, কেরালা সহ এশিয়ান দেশগুলো নিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরাই ছিল মূলত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমরা সব দেশের মানুষের সংস্কৃতিকে একত্রিত করে তুলে ধরার জন্য সবাই আমরা একত্রিত হয়ে এই দেশে বসবাস করি। আমরা শুধু বাঙালি না, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশকে নিয়ে অ্যাকচুয়ালি এটা সাজাইছি আমরা সাউথ এশিয়া ইস্টার্ন ফেস্ট, এটার নাম। তা সব দেশেরই, শুধু সাউথ এশিয়া না, এখানে সব দেশের মানুষ এসেছে। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক আশাবাদী আপনারা আরো আসবেন আর আমরা উপহার দিতে পারবো ভালো কিছু। The South Asian people have made a big impact in this country and we want to celebrate the South Asian culture in UK, and that's what we're doing today by all of us getting together to highlight our culture here. লন্ডনে প্রচন্ড তাপদাহ থাকা সত্ত্বেও ছোট বড় সকলে এই এশিয়ান ফেস্টিভে অংশ নেয়। বাংলাদেশি গান সহ সব ধরনের সঙ্গীত উপভোগ করেন মেলার আগত দর্শকবৃন্দ। এই ফেস্টিভ্যালটা এত সুন্দর, আমাদের সেই এশিয়া 7টি দেশ সহ সব দেশেরই সবাই পারফর্ম করতেছে, খুবই একটা ভালো উদ্যোগ। হেরেঙ্গিতে অনেক বছর ধরে বাস করি, কিন্তু এই প্রথমবারের মতো এরকম একটা মেলা শুরু হলো এবং এত সাকসেস এবং মেলাটা এত সুন্দর হলো বলার বাইরে। তবে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাহ এম হুসাইন, চ্যানেল আই, লন্ডন। ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ এনে টানা 20 দিন অনশনের পর 21তম দিনে পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এক উপকমিশনার বিবৃতিতে বলেন, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয় দিল্লি হাইকোর্টের নির্দেশে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার সমর্থকরা পুলিশের এই পদক্ষেপকে জোরপূর্বক বলে অভিযোগ করেছেন। ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 28শে জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন 59 বছর বয়সী ওয়াংচুক। তার অনশন মঞ্চে কয়েকশো শিক্ষার্থী যোগ দেন। অনলাইন ভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টিও এ দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে চিয়াপাস রাজ্যের উপকূলে শুক্রবার 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূকম্পন প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদর অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের 15.2 কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে 300 কিলোমিটার এলাকার উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। মেক্সিকো গুয়াতেমালার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় 30 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শরীরে মরণঘাতী ভাইরাস HIV বয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের লাখ লাখ মানুষ। গত 1.5 দশকে দেশটিতে ব্যাপক হারে HIV সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আতঙ্ক তৈরি করছে শিশুদের HIV-তে আক্রান্ত হওয়া বেড়ে যাওয়ার চিত্র। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, 2026 সালে HIV আক্রান্ত ব্যক্তির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এই পরিস্থিতির জন্য পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন পান্না আক্তার। পাকিস্তানের করাচির সরকারি হাসপাতালগুলোতে এখন এক আতঙ্কের নাম HIV। গত কয়েক সপ্তাহে সিন্ধু প্রদেশের 2টি সরকারি চিকিৎসা কেন্দ্রে শিশুসহ অন্তত 130 জনের শরীরে এই মরণঘাতী ভাইরাস শনাক্ত করা হয়েছে। অবিশ্বাস্য হলো সত্য, এই সংক্রমণের নেপথ্যে রয়েছে চিকিৎসা সেবায় চরম অবহেলা আর গাফলতি। কিভাবে ছড়ালো এই সংক্রমণ? সিন্ধু প্রদেশের শ্রমমন্ত্রী সাইদ গনি চলতি সপ্তাহের শুরুতে জানান, সিন্ধু এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউশন পরিচালিত কুলসুম বাই বালিকা হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় 10,500-এর বেশি মানুষের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 120 জনের শরীরে HIV শনাক্ত করা হয়েছে। এছাড়া করাচির লান্ধি এলাকায় সেসি পরিচালিত আরেকটি কেন্দ্রে
আলাদা পরীক্ষায় আরও 10 জনের শরীরে এই ভাইরাস মেলে। উল্লেখ্য, সেসি একটি স্বায়ত্তশাসিত প্রাদেশিক সংস্থা যা মূলত শিল্প ও বাণিজ্যিক খাতের শ্রমিক এবং তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে। তদন্ত বলছে 2025 সালের অক্টোবর থেকে এই সংক্রমণের সূত্রপাত। হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধের কোনো বালাই ছিল না। চিকিৎসকরা সুরক্ষা সরঞ্জাম ঠিকমতো ব্যবহার করতেন না এবং সিরিঞ্জ ব্যবহারেও ছিল বড় ধরনের অনিয়ম। পরিসংখ্যান কি বলছে? পরিস্থিতি ভয়াবহ। গত 15 বছরে পাকিস্তানে HIV সংক্রমণের হার বেড়েছে 200%। 2024 সালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 48,000-এ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমানে দেশটিতে HIV নিয়ে বেঁচে থাকা প্রায় 3.5 লাখ মানুষের 80%ই জানে না যে তারা আক্রান্ত। শুধু 2026 সালের প্রথম 3 মাসেই সিন্ধু প্রদেশে 329 জন শিশুসহ 894 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। পদক্ষেপ ও ভবিষ্যৎ। পরিস্থিতি সামাল দিতে 2027 সালের জানুয়ারি থেকে সাধারণ সিরিঞ্জ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য 200 কোটি রুপির তহবিল গঠন এবং হাসপাতালগুলোতে কঠোর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কতা। বিশেষজ্ঞদের মতে শুধু সিরিঞ্জ নিয়ন্ত্রণ করলেই এই সংকট কাটবে না। বেসরকারি খাতে দুর্বল তদারকি এবং ইনজেকশন নির্ভর চিকিৎসার যে মানসিকতা গড়ে উঠেছে তা পরিবর্তন না করলে এই মরণঘাতী সংক্রমণ রোধ করা প্রায় অসম্ভব। পান্না আক্তার, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কানাডায় ভয়াবহ দাবানলের ধোঁয়া গ্রাস করেছে যুক্তরাষ্ট্রের 19টি অঙ্গরাজ্যের আকাশ। দূষণের অভিযোগ এনে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ইরানে টানা 7ম দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে IRGCর প্রথম আক্রমণ। এবং বেলুচিস্তান নিয়ে আবারও নতুন সংকটে পাকিস্তান। স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় ব্যাপক ক্ষতির মুখে দেশটির সামরিক বাহিনী। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেনারেল চ্যানেল বিভাগে টিআরপি টপার চ্যানেল আই। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেলের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এই ছিল চ্যানেলের প্রবেশ সংবাদ এখন করার জন্য, এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।